নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আপনারা কমেন্ট করেছেন বেশ কয়েকজন যে সম্রাটদা নবতারা চক্রটা বুঝতে পারছি না, নবতারা চক্র নিয়ে আরেকটা যদি অনুষ্ঠান করেন খুব ভালো হয়, বা আরেকটু যদি বুঝিয়ে দেন খুব সুন্দর করে তাহলে খুব ভালো হয়। আমি ভাবলাম সেটা নিয়ে একটা অনুষ্ঠান উপস্থাপনা করা প্রয়োজন। তার কারণ নবতারা চক্র আমাদের জীবন যাপনের ক্ষেত্রে খুব ভাইটাল, এবং আমরা যারা একটু আধটু জ্যোতিষ মেনে চলি বা যারা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পাথকে আমরা যারা ফলো করে চলি, তাদের ক্ষেত্রে নবতারা চক্রটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা প্রতি বছর কোন দিনে কি ফল পাবো, কোন মাসে কি ফল পাবো, আমাদের পর্যায়ে কি হবে, বা আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি, কোন অবস্থা থেকে আমরা কোন অবস্থায় পরিবর্তন হবে, বা কোন অবস্থা থেকে আমরা কোন অবস্থায় পর্যবসিত হব, তা নির্ভর করবে নবতারা চক্র অনুযায়ী। নবতারা চক্র মানে কি? নটা তারা যেখানে রয়েছে, এই নটা তারা কারা কারা? জন্ম 1, সম্পদ 2, বিপদ 3। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। নটা তারা কেন? অর্থাৎ আমাদের নক্ষত্র কটা? নক্ষত্র 27টি। এই 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? যে ভাগফল পাবো তার ভাগফলটা কি পাবো? সেটি হচ্ছে 3। তাহলে 3 নং 27। তার মানে এক একটা তারার আন্ডারে 3টি করে নক্ষত্র থাকে। এবার আপনার জন্মছকে আপনি দেখে নিন আপনার চন্দ্র কোন নক্ষত্রে। ধরে নেওয়া গেল আপনার চন্দ্র ভরণী নক্ষত্রে আছে, তার মানে আপনার শুক্রের নক্ষত্রে জন্ম হয়ে গেল। তাহলে শুক্রের পরে কে আসে? তাহলে শুক্র, তারপরে রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে রাহু, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে বুধ, তারপরে কেতু, আবার শুক্রের নক্ষত্র। তার মানে শুক্র হয়ে গেল আপনার জন্ম নক্ষত্র। তাহলে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে শুক্র হয়ে গেল আপনার জন্ম নক্ষত্র, রবি হয়ে গেল আপনার সম্পদ নক্ষত্র, চন্দ্র হয়ে গেল আপনার বিপদ নক্ষত্র, মঙ্গল হয়ে গেল আপনার ক্ষেম নক্ষত্র, রাহু হয়ে গেল আপনার প্রত্যরী নক্ষত্র। তাহলে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু। তাহলে বৃহস্পতি আপনার হয়ে গেল কে? সাধক নক্ষত্র। তারপরে কে? তারপরে আবার বধ নক্ষত্র। তা বধ নক্ষত্রকে তাহলে শনি হয়ে গেল। তারপরে আবার কে? বুধ, মিত্র। তারপরে কে? কেতু, অতিমিত্র। তারপরে আবার শুক্র মানে জন্ম নক্ষত্র। তার মানে শুক্রের যে কটা নক্ষত্র হবে সবকটাই আপনার জন্ম নক্ষত্র হয়ে গেল। রবির যে কটা নক্ষত্র হবে সে কটা নক্ষত্র আপনার সম্পদ নক্ষত্র হয়ে যাবে। চন্দ্রের যে কটা নক্ষত্র থাকবে সে কটা নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র। তার মানে এইভাবে আপনাদেরকে যেতে হবে। যদি আপনাদের কারোর কেতুর নক্ষত্রে জন্ম হয় তাহলে কেতুর নক্ষত্র, তারপরের নক্ষত্র শুক্র, তারপরে রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে রাহু, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে বুধ, শেষ আবার কেতুর নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র। এইভাবে যদি আপনারা হিসেব করেন তাহলে আপনাদের সুবিধে হবে। আপনার ধরে নেওয়া গেল রবির নক্ষত্রে জন্ম। আপনি জন্মছক খুলে দেখলেন আপনার চন্দ্র রবির নক্ষত্রে আছে। সে হয়তো কৃত্তিকায় থাকতে পারে বা যে কোনো একটা নক্ষত্রে থাকতে পারে। তার মানে সেখানে রবির নক্ষত্র যখনই আপনি পেলেন তাহলে রবির পরের নক্ষত্র কি? তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, কেতু, শুক্র, এই 9টা শেষ হয়ে গেল। আবার রবি হয়ে গেল আপনার জন্ম। এইভাবে যাবে। কেন এই বিষয়টা আমি এতটা বোঝানোর কারণ হচ্ছে, দেখুন, প্রতিদিন আমাদের মন ভালো থাকে না। প্রতিদিন আমাদের মন যে একই রকম থাকবে তার কোনো মানে নেই। আমরা কোনো দিন খুব আনন্দে থাকি, কোনো দিন খুব দুঃখে থাকি, কোনো দিন আমাদের মনের মধ্যে এত উৎসাহ থাকে যে কাজ করে আমরা আজকে দারুণ জায়গায় চলে যাব বা অনেক কাজ করব। আবার কোনো দিন আমাদের মন চায় কিন্তু আমাদের শরীর চায় না। আবার কোনো দিন আমাদের শরীর চাইছে তো আমাদের মন চাইছে না। এই যে বিষয়গুলো হচ্ছে তাহলে কেন হচ্ছে? এবার আমাদের তো একটা জন্মছক আছে। এই জন্মছক ওয়াইজ আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে লগ্ন থেকে আমাদেরকে 1 নম্বর ভাব ধরতে হয়। তাহলে আপনার জন্মছক খুলে দেখুন, আপনার যেখানে লং লেখা আছে লগ্ন সেটি, তার মানে অ্যাসেন্ডেন্ট আপনার, তার মানে ওটি আপনার প্রথম ঘর, যে ঘর থেকে আপনার বিচার শুরু হবে। তাহলে লগ্ন যদি যে ঘরে লেখা থাকবে ঠিক তার বাদিকের ঘরটা, তার পরের ঘরটা হবে কি? তার পরের ঘর হবে হচ্ছে দ্বিতীয় ভাব, তার পরের ঘর তৃতীয় ভাব। এই করতে আপনার 12টা রাশি আছে। তাহলে লগ্ন যে ঘরে বসে রয়েছে সেই ঘরটাকে 1 ধরে তার শেষের ঘরটাকে 12 ধরতে হবে। তার মানে প্রত্যেকটা ভাবকে আপনাকে দেখে নিতে হচ্ছে। এবার একজন জাতক বা জাতিকার একটি ভাবপতি বা এক রকমের আচরণ করে। আপনার যদি ধরে নেওয়া যাক আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে লগ্নপতি মঙ্গল, আপনার দ্বিতীয় পতি হচ্ছেন শুক্র, তার তৃতীয় পতি মিথুনের মালিককে বুধ, তাহলে তৃতীয় পতি বুধ, তাহলে তৃতীয় ভাবের কারক গ্রহ বুধ হয়ে গেল। আপনার চতুর্থ পতি কর্কট মানে চন্দ্র হয়ে গেল, তাহলে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তার মানে চন্দ্র আপনার চতুর্থ ভাবের কারক গ্রহ।
আবার আপনি যদি পঞ্চমে আসেন তাহলে পঞ্চম আপনার মেষ সাপেক্ষে সিংহ হচ্ছে আপনার পঞ্চম, মেষের তাহলে সিংহের যে মালিককে রবি, তাহলে রবি হলো আপনার পঞ্চম ভাবের কারক গ্রহ। আবার আপনি যদি ষষ্ঠভাবে চলে আসেন তাহলে আপনার চলে আসলো সেটি কন্যা, কন্যা রাশি যদি আপনার ষষ্ঠ হয় তাহলে তার যে অধিপতি গ্রহ সে বুধ, বুধ হবে আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ। এবার আপনারা মোটামুটিভাবে বুঝতে পারছেন যে ভাবের অর্থাৎ আপনার লগ্ন হইতে যেটি যে ভাব আর সেই ভাবের যে কারক গ্রহ সে হবে আপনার সেই ভাবের ভাবপতি। এবার আপনারা দেখুন, আমাদের তো সঞ্চার বলে একটা কথা আছে। আমাদের সঞ্চারে কি হয়, আমাদের জন্মছক আমরা যখন ক্যালকুলেট করি, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আমরা যে অক্ষাংশ দ্রাঘিমাংশ বা আমরা যে ভৃগুবিন্দুতে আসি বা আপনার চন্দ্রস্ফুট বা আপনার লগ্নস্ফুট যেটা আমরা বার করলাম, সেখান থেকে আমরা দেখতে পারি আপনার একটা লগ্ন তৈরি হয়েছে, আপনার একটা রাশি তৈরি হয়েছে এবং সেই সাপেক্ষে উক্ত সময়ে যে যে গ্রহগুলো যে যে স্থানে অবস্থান করছিল বা সেই ঘরে আপনার সেই প্ল্যানেটগুলো বসে গেল। এবার এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার ভাবগুলো কী কী, আপনাকে 1 2 3 4 করে 12টা ভাব আপনাকে বার করে নিতে হবে। এই 12টি ভাবের যে মালিক তাদের মধ্যে আবার এই সঞ্চারে কিন্তু আপনারা অনেক রকমের একটা হিসেব দেখতে পাবেন। হিসেবটা কীরকম দেখতে পাবেন, ধরুন শনির মতো একটা প্ল্যানেট, সে 2.5 বছর ধরে একটি রাশিতে থাকবে, একটি রাশিতে 3টি করে নক্ষত্র থাকে। এই নক্ষত্র মানে আপনার যে কোনো একটা তারার মধ্যে সে পড়লো, তার মানে সে 3টি নক্ষত্র পাস করবে 2.5টা বছর ধরে। সেখানে চন্দ্র সোয়া 2 দিনে 3টি নক্ষত্র পাস করে ফেলবে। তার মানে বুঝতে পারছেন, তার মানে চন্দ্র যদি আপনার কোনো ভাবের কারক গ্রহ হয়, ধরে নেওয়া গেল চন্দ্র আপনার দ্বিতীয় ভাবের কারক গ্রহ, তার মানে সে অর্থ দেখছে, আমি অর্থ দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হয়। তাহলে আপনার যদি দ্বিতীয় ভাবের কারক গ্রহ যদি চন্দ্র হয়, আর সেই চন্দ্র যদি দেখছেন যে আপনার সম্পদের উপর দিয়ে যখন যাচ্ছে, এই সোয়া 2 দিনের মধ্যেই সে যখন সম্পদের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি ধরলাম আপনি শেয়ার মার্কেটে ট্রেড করেন, কেমন, আমি ধরলাম একটা খুব সুন্দর হিসেব, কারণ আমরা তো খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনি অপশানে ট্রেড করছেন, আপনি শেয়ার মার্কেটে অপশানে ট্রেড করছেন, আপনার চন্দ্র সম্পদ দিয়ে পাস করছে। তার মানে আমি ধরে নিলাম আপনার চন্দ্র হয়তো আপনার রবির নক্ষত্রে জন্ম, আর আপনার চন্দ্র যখন যা সম্পদ হচ্ছে কে, আপনার সম্পদ হয়ে গেল চন্দ্রের নক্ষত্র। তাহলে চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে যখন চন্দ্র পাস করছে, তার মানে সে সম্পদের উপর দিয়ে পাস করছে। আপনার রবির নক্ষত্রে জন্ম, তাহলে চন্দ্রের নক্ষত্র দিয়ে যখন চন্দ্র পাস করছে, সে আপনাকে কিছু সম্পত্তি বা সম্পদ বা হঠাৎ করে অর্থ জেনারেট করে দিয়ে চলে যাবে। তারপরেই সে বিপদে চলে যাবে, যখনই সে বিপদে গেল সে আবার বিপদ দিয়ে চলে যাবে। ধরুন আজকে 19 তারিখ আপনি হয়তো পেলেন, আপনি মার্চ মাসের 19 তারিখে হয়তো কি পেলেন, যে মার্চ মাসের 19 তারিখে আমি একটা ভালো বেনিফিট পেলাম। কেন বেনিফিট পেলেন, আপনার দ্বিতীয় পতি সম্পদের উপর দিয়ে যাচ্ছিল, আপনি দেখলেন ঠিক তারপরের দিন আপনি যেখান থেকে লাভ করেছিলেন সেখান থেকে আপনি আবার লস করে ফেললেন। কেন, আপনার সেদিনকে কি ইনভেস্ট করা উচিত ছিল? এটাই আমাদেরকে হিসেব করার দরকার, যে আমাদেরকে কবে ইনভেস্ট করতে হবে। আমার দ্বিতীয় পতি যখন আমার বিপদের উপর দিয়ে যাচ্ছে, তখন সে আমাকে বিপদ দিতে যাবে। তার মানে চন্দ্র যদি আমার বিপদের উপর দিয়ে যায় আর আমি সেই দিন যদি ইনভেস্ট করি, তাহলে আমার সেই ইনভেস্টমেন্টটা থেকে আমি কোনো প্রফিট খুঁজে পাবো না। এ তো গেল চন্দ্রের হিসেব। কিন্তু আপনার যদি দ্বিতীয় পতি শনি হয়, চন্দ্র তো সোয়া 2 দিনে আপনাকে না হয় একটা জায়গা থেকে পার করে দিল, কিন্তু শনির মতো প্ল্যানেট সে তো একটা নক্ষত্রে 13 মাস করে বসে থাকে। তাহলে 13 মাস করে যদি বসে থাকে, তাহলে শনি যদি আপনার দ্বিতীয় পতি হয়, তার মানে আপনার অর্থের কারক গ্রহ। আপনার হয়তো দেখা গেল আপনার হয়তো শতভিষা নক্ষত্রে জন্ম, তা এখন শনি এই মুহূর্তে শতভিষা নক্ষত্রে বসে রয়েছে, তার মানে শনি এখন আপনার জন্ম নক্ষত্রে বসে রয়েছে। এই শনি যখন আপনার সম্পদে যাবে, সে আপনাকে 13 মাস ধরে আপনার সম্পদ বৃদ্ধি করতে 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 নিয়ে যাবে। তার মানে আপনার কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, আপনি ভাবছেন আপনার 7.5 চলছে, কিন্তু না, 7.5 হিসেব ওইভাবে হয় না, 7.5 বলে কিছু হয়ও না। শনি একটা রাশিতে একটা নক্ষত্রে যতক্ষণ বসে থাকবে, সেই রাশি সেই নক্ষত্রের উপর ফল দিতে দিতে সে যাবে। একদম হিসেবটা কিন্তু ক্লিয়ার। শনি যদি শতভিষায় যতক্ষণ থাকবে সে শতভিষার ফল দেবে, সে যখন ধনিষ্ঠায় থাকবে সে ধনিষ্ঠার ফল দিয়েছিল, এখন সে শতভিষায় আছে, তাহলে সে এখন শতভিষার ফল দেবে। এরপর সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে। তার মানে যখনই সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, এই কুম্ভ রাশির যারা শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছিলেন, তারা এখন জন্ম নক্ষত্রে অনেক প্রেশার পাচ্ছেন, প্রচুর মানসিক চাপ পাচ্ছেন। দাদা কাজের প্রেশার, দাদা পারিবারিক প্রেশার, দাদা সন্তানের পড়ার প্রেশার, ফাইন্যান্সিয়াল প্রেশার, সব রকম একটা প্রেশার যেন আপনাকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি মাথা ঠিক রাখতে পারছেন না। ঠিক দেখা গেল শনি যেই সম্পদে গেল, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই সঞ্চার করবে, তখনই শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা মানসিক এই যে অশান্তিটার থেকে বেরিয়ে চলে যাবেন, এবং তখন তাদের মনের মধ্যে উদয় হবে কি, উদয় হবে এবার আমি দুটো বাড়ি কিনি, এবার আমি দুটো জমি কিনি, এবার আমি সম্পদ ক্রয় করি। এবং এই সময় যদি আপনারা সম্পদ ক্রয় করতেন বা অর্থকে বৃদ্ধি করার যে সমস্ত প্রয়াস,
তার জন্য যদি খাটাখাটনি করতেন তাহলে আপনার হাতে অধিক অর্থ চলে আসতো, অধিক সম্পত্তি চলে আসতো, এবং সম্পদে যখন শনি বসে রয়েছে আপনার অর্থপতি, সে আপনাকে কিছু অর্থ যোগ দিয়ে সে চলে যাবে এবং আপনার হাতে সে অর্থও দেবে। আবার সে যখন জন্ম সম্পদ বিপদে চলে যাবে, সে আবার আপনাকে বিপদ দেবে 13 মাস ধরে। তার মানে একটা প্ল্যানেট আপনাকে সারা জীবন ধরে সে খারাপ দেবে না। সে যখন আপনার জন্মে যাবে সে একরকম ফল দেবে, যখন সে সম্পদে যাবে সে আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যে বিপদে যাবে সে বিপদ তারার অর্থাৎ বিপদকে বৃদ্ধি করবে, সে যখন খেমে যাবে সে আপনার জনকল্যাণমূলক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে বা আপনি অনেকের দ্বারা আপনি অনেক সাহায্য পেতে পারেন। এতদিন আপনাকে কেউ সাহায্য করছিল না, আপনি অনেকের কাছে সাহায্য চেয়েছেন কিন্তু সাহায্যের হাত কেউ বাড়ায়নি, এবার কিন্তু আপনাকে সাহায্যের হাত কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে। আবার ধরুন এবার যখন আপনার খেম থেকে সে যখন প্রত্যরিতে চলে গেল, আপনার সাথে যার খুব ভালো বন্ধুত্ব ছিল সে হয়তো তখন আপনার সাথে খুব শত্রুবৎ আপনার সাথে আচরণ শুরু করলো, তার মানে প্রত্যরি, তার মানে শত্রুর মতো আচরণ। তারপর সে যখন সাধকে চলে যাবে, তার মানে দেখবেন তখন আপনি অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছেন, আপনার হঠাৎ করে কাজের প্রতি মনোনিবেশ হয়ে গেল, আপনি ভাবলেন যে না এবার আমাকে পড়াশুনো করতে হবে, বা আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ড নিয়ে আমাকে সেই ফিল্ড নিয়ে আমাকে একটু নাড়াঘাটা করতে হবে, আমাকে একটু একে একটু অধ্যয়ন করতে হবে। এইরকম কানেকশানগুলো আপনার মধ্যে চলে আসবে যখন আপনার ভালো ভালো প্ল্যানেট যখন আপনার মিত্র দিয়ে, যখন আপনার বদ দিয়ে পাস করবে, তখন সে আপনাকে বিধবে, তখন সেখানে আপনার যত ভালোই কাজ করবেন না কেন সব কাজটাই আপনার খারাপ হয়ে আসবে। এই জন্য বিপদ তারা, তারপরে প্রত্যরী তারা, তারপরে বধ তারার উপর দিয়ে যখন আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি, অষ্টম পতি, দশম পতি, একাদশ পতি, এরা যখন যখন পাস করবে তখন দাঁড়িয়ে যেতে হবে। আমি ব্যবসায় ইনভেস্ট করব না, আমি ব্যবসা বৃদ্ধি করব না, আমি এখন নতুন চাকরির আবেদন করব না, আমি এখন প্রমোশনটা নেব না, আমি এখন চাকরি চেঞ্জ করব না, আমি এখন যে সাবজেক্টে আছি সেই সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে আমি এখন যাব না। কাজে এই যে না, তার মানে সে টু নো, এই নো কথাটা শিখতে হবে। এবং যখন যখন প্ল্যানেট বাজে জায়গায় যাবে তখন আমরা ভালো কাজগুলো করব না, তখন আমরা শুধু দাঁড়িয়ে যাব, সময়কে সময় দেব, সময়টা যাতে চলে যায়। কারণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ভালো সময়ের জন্য, যখনই ভালো সময় আমার কাছে আসবে আমাকে ওইটুকু টাইমের মধ্যে আমাকে কাজটা করে দিয়ে বেরিয়ে যেতে হবে, যাতে করে তার ফল আমি আবার 5 বছর পাবো বসে বসে। ভালো সময়ে আমরা যদি কাজ এক্সিকিউট করি, ভালো সময়ে আমি যদি কোনো কর্মকে সম্পাদন করি, তাহলে তার ফল আমরা অনেক বেশি মাত্রায়, শুভ মাত্রায় আমরা পেতে আরম্ভ করি। কিন্তু আমরা অশুভ সময় বাড়ি কিনতে গেলাম, বাড়ি আটকে গেল, আমরা অশুভ সময় লোন নিতে গেলাম, আমার লোন আটকে গেল, সেই লোন তো নিয়ে ফেললাম, পরিশোধ করতে হাপিত্তেশ করতে হচ্ছে। কাজেই কোন সময় আপনি লোন নিচ্ছেন, এই নবতারা চক্রটা এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ডেইলি লাইফ আমাদের কেমন হবে, এই যে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় আমরা যে আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আমরা অর্থনৈতিক সুখ পাচ্ছি, আমরা অর্থনৈতিক কেউ কষ্ট পাচ্ছি, আমরা কেউ আর্থিক চিন্তায় পড়ে যাচ্ছি, আবার আমরা কেউ দারুণ সুখ ভোগ করছি, কেউ বিদেশ বেড়াতে চলে যাচ্ছি, কেউ আবার বেড়াতে যাব যে তার জন্য পয়সা আমরা সঞ্চয় করছি। তার মানে এই যে এক একটা মানুষের যে ভ্যারিয়েবল যে লাইফ, এই নবতারা চক্র অনুযায়ী কিন্তু তার ভ্যারাইটি। আজকে আপনি হয়তো চিন্তা করছেন কাশ্মীর বেড়াতে যাবেন, আপনি পারছেন না, কিন্তু দেখা গেল আপনি 2025 সালে কাশ্মীর বেড়াতে চলে গেলেন। কেন? সেই সময় আপনার কোনো অর্থাৎ আপনার হয়তো দ্বাদশপতি বা আপনার ষষ্ঠপতি সে হয়তো খেমের উপর দিয়ে পাস করছে, বা অতিমিত্র দিয়ে পাস করছে, বা মিত্র দিয়ে পাস করছে। যখন অতিমিত্র আর মিত্র দিয়ে যখন দ্বাদশপতি ষষ্ঠপতি যখন পাস করে, তখন আমাদের বিদেশের যোগ আসে, তখন আমাদের ভ্রমণের যোগ আসে। তার মানে এই সময় আমরা ভ্রমণ করব, এই সময় আমি চাকরিটা চেঞ্জ করে নিই, বিদেশে চলে যাব। ব্যাপারগুলো বোঝাতে পারলাম? তার মানে এইভাবে আমাদেরকে বিষয়গুলো হিসেব করতে হয়। আরও একটা হিসেব করতে হয়, সেটা হচ্ছে যে জন্মকালীন আমরা যখন দেখে নেব যে আপনার ন্যাটাল চার্ট ওয়াইজ আপনার এই যে 9টা গ্রহ কে কোন তারাতে বসলো, তার মানে সেই তারা ওয়াইজ আপনার কর্মকাণ্ড কী হবে, আপনার কর্মজীবন কী হতে পারে, আপনার কর্মের দিক কী হতে পারে, আপনি কোন দিকে কাজ করবেন, কী কী ডিপার্টমেন্টে আপনি কাজ করা উচিত, কোন কোন ডিপার্টমেন্টের জন্য আপনি দক্ষতা রাখতে পারেন বা আপনি দক্ষ, সেই জায়গাগুলোকে বিচার করতে হতে পারে। এবং কে স্পোর্টসে যাবে, কে আঁকাতে যাবে, কে শিল্পতে চলে যাবে, কে পড়াশোনা নিয়েই পড়ে থাকবে, কে মেডিকেলে চলে যাবে, কে ইঞ্জিনিয়ারিং ট্রেডে চলে যাবে, কে সাহিত্য নিয়ে পড়বে, কে ফিন্যান্স নিয়ে পড়বে, কে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে, কে অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে পড়বে, কে মৎস্যবিজ্ঞান নিয়ে পড়বে, কে মেরিন নিয়ে পড়বে, কে নেভি নিয়ে পড়বে। তার মানে অনেক রকমের পড়াশুনো রয়েছে। এই পড়াশুনোগুলোও কিন্তু আমাদেরকে নবতারা চক্র দেখে হিসেব করে বাঁচতে হচ্ছে। আপনি সেলসে আপনি ভালো করবেন কিনা, নাকি আপনি মার্কেটিংয়ে ভালো করবেন, নাকি আপনি একটা জায়গায় বসে কাজ করলে আপনার জন্য ভালো হয়, নাকি আপনার জন্য ঘুরে ঘুরে কাজ ভালো, নাকি আপনার জন্য চাকরি ভালো না ব্যবসা ভালো। নবতারা চক্র ঠিক করে দেবে আপনার জন্য চাকরি না ব্যবসা ভালো। তার কারণ আপনার দ্বিতীয় পতি যদি বদতারায় বসে থাকে বা বিপদতারায় বসে থাকে, তাহলে আপনাকে ব্যবসা করে কী করবেন? আপনি যখন ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্ট আপনার
রসাতলে চলে গেল, তা আপনি সেখান থেকে লাভ করতে পারলেন না। বললেন সম্রাটদা ইনভেস্ট তো করে যাচ্ছি কিন্তু একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছি। তার কারণ দেখে নিন, নবতারা চক্র অনুযায়ী আপনার দ্বিতীয় পতি বা আপনার একাদশপতি কোনো নেগেটিভ তারাকে কানেক্ট করে বসে রয়েছে, বা বর্তমানে যে সময় আপনি ইনভেস্ট করছিলেন সেই সময় তারা কোনো নেগেটিভ তারা দিয়ে পাস করছিল, যার জন্য আপনি সেই সময় ইনভেস্ট করে আপনি খুব একটা বেশি লাভ পেলেন না। আপনি শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্ট করবেন, কতটা ইনভেস্ট করবেন, কোন কোন পার্টে ইনভেস্ট করবেন, তার মানে পুরো হিসেবটা কিন্তু আমাদের নবতারা চক্র অনুযায়ী, শিক্ষা থেকে নিয়ে, স্বাস্থ্য থেকে নিয়ে, কার কী শত্রু তৈরি হবে, শত্রুতা থেকে নিয়ে, কার কত সম্পদ হবে, কার কত অর্থ হবে, কার কত সম্পর্ক তৈরি হবে, কার সম্পর্ক নষ্ট হবে, কার প্রেমের জীবন ভালো হবে, কার প্রেমের জীবন ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমাদের হিসেব হয় কিন্তু নবতারা চক্র থেকে। এই জন্য আজকে আমি আপনাদেরকে একটু খোলসা করে বুঝিয়ে দিলাম যে নবতারা যে চক্র জিনিসটি কী। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে থাকুন। আমি নিশ্চয়ই আগামী দিনে নবতারা চক্র নিয়ে আরও অনুষ্ঠান করব, বা দরকার পড়লে আরও ইলাবোরেটলি বোঝাতে চেষ্টা করব। যেখানে যেখানে আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে আপনারা মার্ক করুন, দাদা এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সেই জায়গা নিয়ে আপনাদেরকে প্রোগ্রাম করব। তার কারণ আমার উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষশাস্ত্রের যে নেগেটিভিটি আপনারা এতদিন শুনেছেন সেই নেগেটিভিটি না শুনে এবার জ্যোতিষশাস্ত্রের আসল ক্যালকুলেশনটা জানতে হবে, যার দ্বারা আমি কখন দৌড়বো আর কখন দাঁড়াবো সেটি আমার হিসেব করে করে চলতে হবে। কারণ আমার দৌড়ানোর সময় আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার কাজ হলো না, আর আমার দাঁড়ানোর সময় আমি যদি দৌড়ই তাহলেও আমার কাজ হলো না। দৌড়ানোর সময় দৌড়তে হবে, আর যখন পজ দেওয়ার তখন পজ দিতে হবে। অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে হবে ভিডিওর নোটিফিকেশান পেতে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। রাত্রি 9টায় সম্রাটদার সাথে গল্প আড্ডায় বসতে ভুলবেন না। কিন্তু আপনাদের জন্য একটা ভালো উপহার রয়েছে। উপহারটা কি সেটা হলো, আমি চিন্তা করলাম যে আপনাদের কমেন্ট সেকশনে আপনারা অনেক কমেন্ট করে করে হাঁপিয়ে গিয়েছেন, তো এবার ভাবছি একটু সাক্ষাৎ হোক, আপনাদের সাথে বন্ধুত্বটা সাক্ষাতে হোক। তাই আমি ভাবলাম যে আপনারা আমাকে মেল করবেন, মেল আইডি আমি সব দিয়ে দেবো। এখান থেকে আমি চয়েস করব যে কে আমার পাশে হট সিটে বসার মতো যোগ্যতা অর্জন করছেন, তার সাথে বসে আমরা একটা পডকাস্টের মতো হোক বা আমরা একটা আলোচনামূলক একটা ইন্টারভিউ মতো আমরা একটা আলোচনা করব, যেখানে আপনার প্রশ্ন থাকবে, আপনার মানে জন্মছক সম্পর্কে হতে পারে বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনি যে যে প্রশ্ন আপনার মাথায় আসছে সেগুলো আপনি আমাকে করবেন, আর আমি সেখান থেকে উত্তর দেব। কারা কারা সেই হট সিটে বসার জন্য যোগ্যতা অর্জন করবে তার জন্য আমাদেরকে মেল করতে হবে, আর রাত্রি 9টায় সম্রাটদার অনুষ্ঠানকে ফলো করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।